আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালামের শুভেচ্ছা। সবাই ভালো আছে নিশ্চয়ই। আজকে আমরা করোনা সংকটে অবস্থান করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সে উঠবো, আবার তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে। সে পর্যন্ত তোমাদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, তোমরা যেন বাসায় বসেও তোমাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে দিতে পারো, সেই লক্ষ্যে আমাদের আয়োজন। তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ফেসবুক লাইভে যুক্ত থাকবে। আমি আজকে তোমাদের ব্যাকরণের উপর ক্লাস নেব। তোমাদের মেসেজে দেওয়া হয়েছে ব্যাকরণ, বা আজকের আলোচ্য বিষয় হচ্ছে নত্য বিধান এবং সত্য বিধান। তোমরা পরীক্ষার খাতায় সবাই লিখে থাকো, কিন্তু নাম্বার আসে কম। সবারই একটা অভিযোগ থাকে যে বাংলা তো অনেক লিখলাম, কিন্তু নাম্বার এত কম কেন? সমস্যা সেখানে যে তোমরা অনেক বানান ভুল করো। বানান ভুল তোমরা নিজেরা জানো না আসলে যে কোথায় ভুল হচ্ছে। সেই জানার জন্যই তোমাদেরকে বানান রীতিটা আয়ত্ত করতে হবে, কোন জায়গায় তোমাদের ভুল হয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নত্য বিধান এবং সত্য বিধান। তোমরা জানো আমাদের কয়টি আছে। আমরা মূর্ধন্যর কথা জানি, দন্তন্যর কথা জানি, উচ্চারণ একই, কিন্তু প্রয়োগের ক্ষেত্রটা ভিন্ন। তাহলে কোথায় মূর্ধন্য হবে, কোথায় দন্তন্য হবে, এই বিষয়টা জানা থাকলে আশা করি তোমাদের বানান লিখতে, প্রয়োগ করতে ভুল হবে না। আমরা প্রথমেই জানব বাংলা ভাষায় যে তৎসম শব্দ আছে, সেই তৎসম শব্দে বানানো মূর্ধন্য ন হয়। মূর্ধন্য ন তোমরা লক্ষ্য করবে, নয়ের স্ট্রাকচারটা একটু লম্বাটে, উপরে কোনো মাত্রা নেই। আর দন্তন্য লিখতে হলে আমাদের পূর্ণ মাত্রা থাকে, এখানে লম্বাটা বেশি থাকে। তাহলে আমরা লিখতে গেলে অনেক সময় দন্তন্যকে মূর্ধন্য লিখে ফেলি। এটা যেন না হয়, তোমরা সবাই সতর্ক থাকবে। বাংলা ভাষায় যে তৎসম শব্দ আছে, সেই শব্দের মধ্যে সাধারণত মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। তৎসম শব্দটা কি? সংস্কৃত থেকে যে শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং সংস্কৃতের মতোই, সেটাকে বলা হয় তৎসম শব্দ। আমরা এটাকে আরেকটু বিশ্লেষণ করি। তৎ মানে হচ্ছে সংস্কৃত, আর সম হচ্ছে সমান বা সংস্কৃতের মতো। সম মানে হচ্ছে মতো। তাহলে সংস্কৃতের মতোই এখানে আমরা লক্ষ্য করবো যে সংস্কৃতের মতোই যে শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দে আমরা মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করি। আজকে প্রথমে আলোচনা করব নত্য বিধান নিয়ে। নত্য বিধানে আমরা প্রথমেই জানব যে নিয়ম বা যে রীতিতে বাংলা ভাষার তৎসম শব্দের বানানে দন্তন্য না হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে নত্য বিধান। তাহলে কোথায় কোথায় দন্তন্য না হয়ে মূর্ধন্য ব্যবহার হবে আমরা সেগুলো জানবো। তোমাদের বইতে অনেক নিয়ম আছে। যেহেতু তোমরা পরীক্ষার্থী, তোমরা পরীক্ষা দিবে, তোমাদের কিছু নিয়ম যদি তোমরা 4-5টা নিয়ম নির্ধারিত করে মুখস্থ করে ফেলো, এটা তোমাদের জন্য উপকার হবে। আমি তোমাদের বোধগম্য সহজ একটি নিয়ম উপস্থাপন করেছি। এখানে 5টি নিয়ম আছে। আশা করি তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে ফেলবে এবং বুঝবে। অবশ্যই বুঝতে হবে, না বুঝলে তোমরা প্রয়োগটা সুন্দরভাবে করতে পারবে না। প্রথমে আসছি যে নত্য বিধানে তৎসম শব্দের রি, র, মূর্ধন্য স এবং রিকার, র ফলা, রেফ এর পরে সাধারণত মূর্ধন্য ন এর ব্যবহার হয়। কোন কোন ক্ষেত্রে? রি, র এবং মূর্ধন্য স, আর রিকার, র ফলা, রেফ এর পরে মূর্ধন্য ন এর ব্যবহার হয়। আমরা খেয়াল করব
দিয়ে দিয়ে কিছু বানান আছে, কিছু শব্দ আছে, লক্ষ্য করবে দিয়ে পরে পরে ঋণ ক্রীড়া, এক্ষেত্রে লক্ষ্য করো দুটোই র এর পরে মূর্ধন্যের ব্যবহার দেখো, র এর পরে মূর্ধন্য এসেছে, র এর পরে অরণ্য, এখানেও মূর্ধন্য ন এসেছে। এরপর মূর্ধন্য স এর পরে যেমন এসোনা, এসোনা মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন, গবেষণা সেক্ষেত্রেও মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে। রেফ এর পরে আমরা সাধারণত রেফ দিয়ে কিছু শব্দ ব্যবহার করি, রেফ এর পরে কি হচ্ছে মূর্ধন্য ন, ঘূর্ণি এক্ষেত্রেও মূর্ধন্য ন। আমরা ক্ষীয় এর পরে মূর্ধন্য ন ব্যবহার করি, কারণ ক্ষীয়টা কি দিয়ে তৈরি? ক্ষীয় হচ্ছে ক যোগ মূর্ধন্য স এর সমন্বয়ে ক্ষীয় দিয়ে। তাহলে যদি এখানে একটা মূর্ধন্য স আছে, অন্তর্নিহিত মূর্ধন্য স আছে, এই কারণে এখানে ক্ষণ লিখতে মূর্ধন্য ন, এখানে দীর্ঘক্ষণের ক্ষণ লিখত মূর্ধন্য ন। লক্ষ্য করবে ক্ষীয় এর ভিতরে একটা মূর্ধন্য স আছে। দ্বিতীয় নিয়মে যাই, এখানে আছে ত বর্গের বর্ণগুলো পূর্বে মূর্ধন্য ন। আমরা জানি বর্গগুলো আছে, সেখানে ত বর্গের বর্ণ কি? ত বর্গের বর্ণ হচ্ছে ত, খ, দ, ভ। এই বর্ণগুলোর আগে মূর্ধন্য ন হবে। এক্সাম্পল আমরা দেখাচ্ছি, ত এর পরে এখানে ট বর্ণ আছে, এর আগে যে কণ্টক, ট বর্ণের আগে যে মূর্ধন্যতা হবে তার ব্যবহার, যেমন কণ্টক, ঘণ্ট। এক্ষেত্রে ট এর আগে যে নটা ব্যবহার হয়েছে সেটা পণ্য, সেটা মূর্ধন্য ন। খ এর আগে যে নটা ব্যবহার হবে যুক্ত বর্ণের ক্ষেত্রে সেটাও মূর্ধন্য। ড এর আগে সেটাও মূর্ধন্য, ভ এর আগে সেটাও মূর্ধন্য। কারণ যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ট, খ, ড, ঢ এই ট বর্গের বর্ণগুলো পূর্বে মূর্ধন্য ন হবে। যেমন ট এর আগে যে নটা হয়েছে সেটা মূর্ধন্য ন, কণ্টক, ঘণ্ট। খ দিয়ে আমরা লক্ষ্য করবো অবগুণ্ঠন, অবগুণ্ঠন, আকুণ্ঠ। এক্ষেত্রে এই নটি মূর্ধন্য, আকুণ্ঠ এই নটি মূর্ধন্য। এরপর ড, এখানে অখণ্ড, অখণ্ডের এই নটি মূর্ধন্য, কাণ্ড লিখতে এই নটি মূর্ধন্য। ভ যেমন তুন্ধি, তেন্ধন, এক্ষেত্রেও মূর্ধন্য। তাহলে আমরা লক্ষ্য করব ট বর্গীয় যে বর্ণ ট, খ, ড, ঢ তার পূর্বে মূর্ধন্য ন হয়। যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য। আমরা তৃতীয় নিয়মে আসছি, প্র, পরা, পরি, মৃৎ এসব উপসর্গের পরে সাধারণত মূর্ধন্য হয়। প্র, পরা, পরি, মৃৎ আমরা সাধারণত মূর্ধন্য ন দেব, যেমন পরিণয়, পরিণাম, লক্ষ্য করব পরিণাম, এখানে প্রণীত, এসব ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার হবে। তোমাদের মনে রাখতে হবে প্র, পরা, পরি, মৃৎ এই উপসর্গের পদ্ধতিতে সাধারণত মূর্ধন্য ন হয়। 4 নম্বর নিয়মে চলে আসি। বসতন বা র ফলার পরে অয়ন শব্দটি থাকলে সাধারণত মূর্ধন্য হয়। আমরা লক্ষ্য করি উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ ইত্যাদি শব্দের ক্ষেত্রে অয়ন আছে। অন্তর্নিহিত অয়ন শব্দটি যদি থাকে বা র ফলার পরে, তাহলে এখানে আমরা র ফলা দেখেছি, এখানে চন্দ্রায়ণ র ফলা আছে, এখানে উত্তরায়ণ র আছে, নারায়ণের র আছে। র বা র ফলার পরে অয়ন শব্দটি থাকলে সেক্ষেত্রে
মূর্ধন্য ন ব্যবহৃত হয়। 5 নাম্বার, কতগুলো তৎসম শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়? স্বভাবতই মূর্ধন্য ন হবে, এটা আমাদের পূর্ব থেকেই প্রচলিত শব্দগুলি তৈরি হয়েছে। যেমন জীবাণু, জীবাণু, পানি, এক্ষেত্রে এই পানি নয়, ক আকার দন্ত ন রস্বীকার, এই পানি হচ্ছে আমরা যে পানি পান করি সেটা, এই পানি হচ্ছে হাফ, এটা হাফ বোঝায়, ক আকার মূর্ধন্য ন রস্বীকার। ঠিক আছে, স্বভাবতই এটা মূর্ধন্য ন দিয়ে এই শব্দগুলো তৈরি এবং এই শব্দ বানানে মূর্ধন্য ন ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমরা আশা করি তোমাদের বোধগম্য এবং কাষ্ঠনীয় তোমরা ভালো করে আয়ত্ত করবে, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা প্র্যাকটিস করি এবং প্রয়োগ করি। আরো অনেক নিয়ম আছে বলতে, আমরা সেই সময় সুযোগ মতো আমরা সেগুলো আলোচনা করব। যেহেতু আমাদের একটা সময়ের স্বল্পতার ব্যাপার আছে, আমি আজকে সপ্ত বিধানে চলে যাচ্ছি। সপ্ত বিধান আমি যা উচিত আমি তোমাদের সুবিধার জন্য নিয়মগুলো একটু বড় উল্লেখ করছি, তারপর তোমাদের একটু বেশি দিচ্ছি। ভালো হয় ঠিক আছে। কতজন আছে পঞ্চাশ জনের মতো প্রেজেন্ট রাখার চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফোন করবো। আর আপনার ইন্টারভিউটা করা নিয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে। আপনি যদি একটু ফলো করে দিলেন স্যার, কাজটা আমরা বলি আমি খবর স্যার স্যার আমরা কাজটা ফোন দিয়ে আপনি আপনার বুঝতে পারি আপনার ওনার নাম শুনছি তিনি আমার ফোন দিচ্ছি স্যার, আমি আর বলার বলো না ওনার ফোনটাই আমার বাচ্চার ব্যস্ত, আপনার নামাজ পড়তে পারেন না নামাজ
আচ্ছা নলেজ আবার করছি ক্লাসে এভাবে আমরা মত্তবিধানের নিয়মগুলো আলোচনা করব। ঠিক মত্তবিধানের মতোই যে নিয়মে প্রথম শব্দের বানানে দন্তস্ব না হয়ে মূর্ধন্য স্বরে ব্যবহার হয় সেটাই হচ্ছে সপ্তবিধান। আমরা লক্ষ্য করব মূর্ধন্য নয়ের ক্ষেত্রে আমরা যেমন পড়েছি রি র মূর্ধন্য স্বরের পরে মূর্ধন্য ন হয়, ঠিক তেমনই রি র স্বরের পরে দন্তস্বের পরিবর্তে মূর্ধন্য স্ব ব্যবহার হবে। আমরা প্রথমেই বলেছিলাম তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স্বরের ব্যবহার, তাহলে এক্ষেত্রে রি র স্বরের পরে মূর্ধন্য স্ব ব্যবহৃত হবে। কৃষি তৃষা এক্ষেত্রে লক্ষণীয় যেমন স আছে, এখানে রি আছে, লিখতে কৃষি লিখতে রিকার, তৃষা লিখতে রি আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা মূর্ধন্য স্বরের ব্যবহারগুলো পাচ্ছি, যেগুলোর পরে আমরা দন্তস্ব দিতে পারতাম, কিন্তু সেটা হবে ভুল, কারণ দন্তস্ব হবে না। মূর্ধন্য স্বরের পরে রিকারের পরে সাধারণত মূর্ধন্য স্ব হবে। রেফ এর পরে দ্বিতীয় নিয়মে আসি। রেফ এর পর মূর্ধন্য স্ব হয়, আমরা লক্ষ্য করবো ইচ্ছা, এখানে রেফ আছে, রেফ থাকার কারণে এখানে দন্তস্ব না হয়ে মূর্ধন্য স্ব ব্যবহৃত হলো। উৎকর্ষ এক্ষেত্রে রেফ আছে, রেফের নিচে মূর্ধন্য স্বয়ের ব্যবহার হয়েছে। বিমর্ষ রেফ থাকার কারণে মূর্ধন্য স্বয়ের ব্যবহার হয়েছে। শীর্ষ এখানেও একই বিষয়, রেফ থাকার কারণে মূর্ধন্য স্বয়ের ব্যবহার হয়েছে। তাহলে আমরা যদি বলি স উচ্চারণগত দিক থেকে একই রকম, কিন্তু প্রয়োগগত দিক থেকে এটার ভিন্ন। আমরা কটি স্বয়ের কথা জানি? দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালব্যস্ব। এখন উচ্চারণগত দিক থেকে আমরা তার পার্থক্য তেমন বুঝি না, কিন্তু প্রয়োগের দিক থেকে তিনটা স্ব তিনভাবে ব্যবহার করতে হয়। এটাই তোমাদের জানতে হবে কোন স্ব কোথায় ব্যবহার করব। যদি সচেতন হও তাহলে বানান ভুল হবে না। আশা করি পরীক্ষার খাতায় ভালো মার্কস আসবে, তোমাদের পক্ষ থেকে আর অভিযোগ আসবে না যে এত কম নাম্বার হয় কেন। তাহলে আমরা নাম্বার 3 আসি। দেখো, যুক্ত বর্ণের ক্ষেত্রে ট এবং ঠ এর পূর্বে মূর্ধন্য স্ব। আমরা এর আগে পড়েছিলাম যুক্ত বর্ণের ক্ষেত্রে মূর্ধন্য ন হয় ট বর্গীয় বর্ণের ক্ষেত্রে। এখানেও তাই যুক্ত বর্ণ ক্ষেত্রে ট এবং ঠ এর পূর্বে আমরা ট বর্গীয় বর্ণ ট ঠ এর কথা জানি, ট ঠ বর্ণ। এখানেও তাই যুক্ত বর্ণের ক্ষেত্রে ট এবং ঠ এর পূর্বেই মূর্ধন্য স্ব হয়। যেমন অষ্ট, ট এর আগে যে স্বটি রয়েছে যুক্ত বর্ণ হিসেবে যে স্বটি এসেছে সেটা মূর্ধন্য স্ব। অনিষ্ট, এখানে যুক্ত বর্ণ হিসেবে যে স্বটি এসেছে সেটা মূর্ধন্য স্ব। ষষ্ঠ, ঠ এর পূর্বে যে স্বটি এসেছে সেটি মূর্ধন্য স্ব। 4 নম্বরে আসো। ইকারান্ত উপসর্গের পর আমরা সাধারণত কিছু শব্দ ব্যবহার করি যেগুলি ইকারান্ত উপসর্গ আছে। অভিষেক, অভিষিক্ত, পরিষদ। সেক্ষেত্রে এখানে ইকারান্ত আছে, ইকার লক্ষ্য করেছে তোমরা অবশ্যই। এই ইকারের কারণে এখানে মূর্ধন্য স্ব হয়েছে। পরিষদ, এখানে ইকার আছে, ইকারের কারণে এখানে মূর্ধন্য স্ব হয়েছে। এখানে অভিষিক্ত, এখানে ইকার আছে, ইকারের কারণে মূর্ধন্য স্ব হয়েছে। তাহলে এটা মাথায় রাখবে, ইকারান্ত উপসর্গের পরে
সাধারণত মূর্ধন্য স ব্যবহার হয়। 5 নম্বরে আসো, সম্ভাষণ সূচক কিছু শব্দ আছে। আমরা অনেক সময় সম্ভাষণ করি চিঠিতে বা কোনো অন্য কোনো লেখনী অথবা কোনো কথা বলার ক্ষেত্রে আমরা সম্ভাষণ সূচক কিছু শব্দ ব্যবহার করি, যেটা আমাদের ভাষার সৌন্দর্য আনে। আমাদের সেই সম্ভাষণ সূচক শব্দ ক্ষেত্রে সাধারণত মূর্ধন্য স এর ব্যবহার, সেক্ষেত্রে দন্তস্ব ব্যবহার হবে না। আমরা কল্যাণীয়েষু, প্রিয় বরেষু ইত্যাদি শব্দগুলোর মধ্যে লক্ষ্য করবে যে মূর্ধন্য স শেষে আছে, এক্ষেত্রে দন্তস্ব দিলে সেটা হবে না। তাহলে এটা মাথায় রাখবে, সম্ভাষণ সূচক শব্দের শেষে সাধারণত মূর্ধন্য স হয়। কল্যাণীয়েষু, প্রিয় বরেষু, সৃজনেষু, ঠিক আছে, ইত্যাদি অনেক শব্দ আছে শেষে সু যেটা, সেটা লক্ষ্য করবে যে মূর্ধন্য স দিয়ে হচ্ছে। তাহলে আজকের আলোচনায় আমি তোমাদের আরেকটু পুনরাবৃত্তি করছি নক্তবিধান এবং সপ্তবিধানে, যেটা তোমরা মাথায় রাখবে এবং অবশ্যই সেটা করবে, ভালো করে পড়াশোনা করবে। অন্যান্য নিয়মগুলো আছে, তার মধ্যে যেটা আমি তোমাদের দিয়েছি, যেটা তোমাদের জন্য সহজবোধ্য হবে, যেটা তোমরা খাতায় খুব সহজে লিখতে পারবে, এমন কিছু নিয়ম যেটা ভুল হবে না। সাধারণত এমন কিছু নিয়ম ব্যবহার করবে না যেটা লিখতে গেলে তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বইতে অনেক নিয়ম আছে, তার মধ্যে বেছে বেছে সহজগুলো নিবে, যেটা তোমাদের লেখার ক্ষেত্রে কোনো ভুল হবে। আমরা নক্তবিধান নিয়ে বলেছি যে তৎসম শব্দ, তোমরা এটা মাথায় রাখবে, তৎসম শব্দ হতে হবে। তৎসম শব্দের বানানে কি সাধারণত মূর্ধন্য হয় এবং মূর্ধন্য স হয়। তৎসম শব্দটা কি সংস্কৃত থেকে যে শব্দ সরাসরি এসেছে। তাহলে আমরা মূর্ধন্য ন কোথায় কোথায় ব্যবহার করবো আমরা পড়েছি। সাধারণত রি, র, স, রেফ, রিকার, রফলা এগুলোর পরে মূর্ধন্য ন হয়। তারপরে আমরা রেখেছি টবর্গীয় বর্ণের পরে মূর্ধন্য ন, টবর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য ন এর ব্যবহার, কণ্ঠ, ঘণ্টা এগুলো আমরা বলেছি, খণ্ড। তারপরে আমরা এক্ষেত্রেও আমরা দেখলাম যে মূর্ধন্য স এর যখন ব্যবহার করবো সেক্ষেত্রে রি, র, স এর পরে দন্তস্ব মাধ্যমে মূর্ধন্য স হচ্ছে, রেফের পরে মূর্ধন্য স এর ব্যবহার হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যুক্ত বর্ণের ক্ষেত্রে ট, ঠ এর পূর্বে মূর্ধন্য স এর ব্যবহার হচ্ছে। ইকারান্ত উপসর্গ এখানে আছে, আমরা নক্তবিধান, ইকারান্ত উপসর্গের কথা, তারপরে সম্ভাষণ সূচক শব্দের কথা সপ্তবিধানে পড়েছি। নক্তবিধানের নিয়মগুলো তোমাদের মোটামুটি সহজবোধ্য কিছু নিয়ম দিয়েছি, আশা করি তোমরা সেগুলো ভালোভাবে স্টাডি করবে। তো আজকে তোমাদের ব্যাকরণের বানানের বিষয়টা হয়েছে নক্তবিধান এবং সপ্তবিধানে। আমি তোমাদের এই বিষয়টা একটু বলছি। তোমাদের মধ্যে থেকে যে বিষয়টা তোমরা প্রায় বলে থাকো যে সমাজ ঠিকমতো বুঝো না, সমাজটা ভালো আয়ত্ত করতে পারো না, তোমরা ঠিক আসলে সমাজ সহজ একটা বিষয়, তোমরা একটু মনোযোগ দিলে সমাজটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। খুব সহজে সংক্ষেপে তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি, তারপরেও এই মুহূর্তে আবার একটু পুনরাবৃত্তি করা যাতে মাথায় থাকে এবং চর্চাটা থাকে। তোমরা লক্ষ্য করবে যে বানানের বিষয়টা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, উচ্চারণের বিষয়টা একটু কঠিন মনে হয়, যেগুলো কঠিন মনে হয় সেগুলোই সহজ হয়ে যাবে যদি তোমরা চর্চা করো। বলা হয় ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
অবশ্যই ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যাবে যদি তোমরা ঠিক মতো করো। তাহলে সমাজের বিষয়ে যে তোমাদের কিছু কথা আছে, প্রায় তোমরা বলো যে সমাজটা কঠিন, তাহলে আমি সমাজের বিষয়ে সম্পূর্ণ আলোচনা করছি। আজকে এই মুহূর্তে হয়তো বা সম্পূর্ণ করতে পারবো না, তারপরে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের আলোচনা করা যাবে। সমাস শব্দের মানে কি? সংক্ষেপণ। সমাস শব্দের মানে হচ্ছে সংক্ষেপণ। আমরা দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমরা কিন্তু খুব ব্যাখ্যা বিশ্লেষণ বড় করে কথা বলি না, আমরা কি সংক্ষেপে কথা বলি। দুই বা ততোধিক পদ, দুইটা পদ হতে পারে, তার চেয়ে বেশি, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পদগুলি যখন মিলিয়ে দিয়ে একটা করে ফেলবো সেটাই হবে সমাস। সেই যে সংক্ষিপ্ত শব্দটা সেটাই হবে। যেমন চালের ঘরে যে কুমড়া, এখানে কয়টি পদ আছে? 4টা পদ আছে। আমরা লক্ষ্য করবো, আমরা কি চাল কুমড়া কিনতে গেলে বাজারে গিয়ে কিন্তু বলি না যে চালের ঘরে যে কুমড়া তার দাম কত, আমরা কি বলি? চাল কুমড়াটির দাম কত, তাই না? তার মানে কি, আমি সেই বড় কথাগুলোকে একসাথে করে ছোট্ট একটা শব্দ বানিয়ে ব্যবহার করছি। চালের ঘরে যে কুমড়া হয়ে গেল চাল কুমড়া। এখানে আমি বলেছি দুই বা ততোধিক পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলি। তাহলে সমাস কোনটা? সমাস হচ্ছে এটা, ঠিক আছে? এটাই হচ্ছে সমাসবদ্ধ পদ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করবো, যদি বলি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে লক্ষ্য করবে মৌ আশ্রিত মাছি, কয়টি পদ? 3টি, ঠিক আছে? 3টি পদ এখানে মৌমাছি। তাহলে আমরা কি বলি? আমরা কি বলি? মৌ আশ্রিত মাছি গুনগুন করে গান গায়, আমরা এটা বলি। আমরা কি বলি? মৌমাছি গুনগুনে গান গায়, তাই না? তাহলে আমরা এই বড় কথাটাকে সংক্ষেপ করে মৌমাছি বলে ফেলি। তাহলে যখন সংক্ষেপ করলাম তখন এটা হয়ে গেল কি? মৌমাছি। তাহলে পদ সমাস কোনটা? মৌমাছি হচ্ছে সমাস। এটা কিন্তু সমাসবদ্ধ পদ। এটাকে কি বলা হয়? ব্যাস বাক্য, ঠিক আছে? এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এখন আমরা সমাস কিনলাম, এরপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমাজ পদ্ধতি। তোমাদের পরীক্ষায় সমাজ নির্ণয় কি আছে, কোনটা কোন সমাজ সেটা নির্ণয় করো। তোমরা এলোমেলো করে ফেলো, আসলে এলোমেলো করার কিছু নেই, কিছু সহজ কৌশল আছে যেটা তোমরা আয়ত্ত করে ফেলবে। দেখা মাত্রই চিনতে পারবে এটা কোন সমাজ। পরীক্ষার হলে কি বসে বসে চিন্তা করার সময় নেই, যেহেতু অত সময় নিয়ে তুমি পারবে না, তোমাকে
কিছু নিয়ম আছে, কিছু কৌশল আছে, যেটা দেখানোর সাথে সাথে তোমরা বুঝে ফেলবে এটা কোন সমাজ। আমি সেটাই তোমাদের সামনে উপস্থাপন করবো, চেষ্টা করবো। এখানে আমরা তাহলে সমাজটা বুঝলাম। সমাজ কি? সমাজ হচ্ছে দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হয় সমাজ। এখানে আমরা লক্ষ্য করবো যে বেশ বাক্যটা যেমন সংক্ষেপে একটা শব্দ দাঁড়ালো চালকুন্ডা, সেক্ষেত্রে ওটাই হচ্ছে সমাজ। সমাজ কত প্রকার আমরা জানি। সমাজ সাধারণত শব্দটা আমি লিখে দিচ্ছি তোমাদের। দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব। আমরা লক্ষ্য করব এগুলোর ভেতরে আবার অন্তর্নিহিত কিছু বিভাজন আছে, যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় উল্লেখ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন তৎপুরুষ সমাসের বিভাজনগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, কর্মধারয়ের বিভাজনগুলো উল্লেখ করতে হবে। আমরা দ্বন্দ্ব সমাসের বিভাজন আছে, কিন্তু সবটা উল্লেখ না করলেও চলবে, সেটা আমরা বলবো। তাহলে আমাদের আগে বুঝতে হবে দ্বন্দ্ব কি, দ্বিগু কি, তৎপুরুষ কি, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব এগুলো কি, এগুলো আগে বুঝতে হবে। তারপর তার অন্তর্নিহিত বিভাজনগুলোতে যাব, সেটা আমরা নির্ণয় করা শিখবো। কোন কৌশলে আমরা বের করবো এটা কোনটা কোন সমাস। আমি এবার দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করব। তোমাদের আরেকটা বিষয় লক্ষণীয়, তোমরা যখন সমাসের উত্তর করো পরীক্ষার খাতায়, সেক্ষেত্রে দেখা যায় তোমরা বেশ বাক্য ঠিক মতো লিখেছ, কিন্তু সমাসের নামটা ঠিক মতো লিখো নাই, সেক্ষেত্রে বানান ভুল করেছে। এটার মধ্যে থাকেই এক নাম্বার। এক নাম্বারের মধ্যে যদি নামের বানানটা ভুল করো, সেক্ষেত্রে তোমার নাম্বার কাটা যাবে। দ্বন্দ্ব লিখতে হয় কি হবে, কোন কয়টা ব আছে, এখানে কোথায় ন আছে লক্ষ্য করবে। দীর্ঘ সমাসে কোথায় ব আছে, তৎপুরুষ সমাসে দন্তস্ব ন মূর্ধন্যস্ব খেয়াল রাখবে। বহুব্রীহি, কর্মধারয়, অব্যয়ভাব, সেক্ষেত্রে বানানটা কেমন হয় খেয়াল রাখবে। অনেক সময় তোমাদের সমস্যা হয়েছে, কিন্তু বানানের ভুলের কারণে তোমাদের নাম্বার আমরা কেটে দিই। এই বিষয়ে সচেতন থাকবে যেন পুরো নাম্বারটাই তুমি পেয়ে যাও। সমাসের সংজ্ঞায় আমরা আছি। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থেই প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা পূর্বপদ কি পরপদ কি এটা আগে চিনে নেই। পূর্বপদ হচ্ছে পূর্বের পদ, আগের পদটাকে বলা হয় পূর্বপদ। পরপদ হচ্ছে পরের পদ, সেটা
পরবর্তী পদটি, এটা আগে মাথায় রাখো। আরেকটা জিনিস লক্ষণীয়, দ্বন্দ্ব সমাসে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্যাস বাক্যের মাঝখানে ও কথাটি থাকবে। তোমরা এটা লিখে ফেলো, আমি লিখে দিচ্ছি। খেয়াল করো, আমরা যে কোনো পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পাবে যে সমাসে সেটাই দ্বন্দ্ব সমাস, এবং মাঝখানে ব্যাস বাক্যের মাঝখানে ও কথাটি থাকবে। আমরা এই যে ব্যাস বাক্যটা পেয়েছি সেখানে ও আছে, প্রত্যেকটার মধ্যে লিখতে হবে ও থাকে, কখনো এবং থাকতে পারে। পূর্বপদ কোনটা? আমি যদি বলি সমাসগত পদ হচ্ছে মা বাবা, সেখানে মা কোনটা? মা হচ্ছে পূর্বপদ, আগে আছে মা, পরে আছে বাবা, তাহলে মা পূর্বপদ, বাবা পরপদ বা পরের পদ। চিঠি পত্র, সেক্ষেত্রে আগে আসে চিঠি, পরে আসে পত্র। রাত দিন, আগে আসে রাত, পরে আসে দিন। সাত বেজি, আগে সাত, পরে বেজি। তাহলে পূর্বের যে পদটা সেটাই হচ্ছে পূর্বপদ, পরের যে পদটা সেটাই হচ্ছে পরপদ। এটা ক্লিয়ার? এবার আমরা লক্ষ্য করব এই যে দ্বন্দ্ব সমাসের উদাহরণটা দেখলে মানে বলেছি যে পূর্বপদ এবং পরপদ উভয় অর্থ প্রাধান্য পায়। পূর্বপদ এবং পরপদ চিনলাম এবং উভয়ের অর্থে প্রাধান্য। এখানে মা বাবা যদি বলি, দেশ বাক্যের মধ্যে আমি মা ও বাবা দুটোই উল্লেখ করেছি, কোনোটাকে আমি বাদ দিইনি। চিঠি ও পত্র যখন ব্যাস বাক্য করলাম তখন চিঠি ও পত্রের দুটোই আমি উল্লেখ করেছি, আমি কোনোটাকে বাদ দিইনি। তার মানে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থেই যেখানে প্রাধান্য পাবে সেটাই হবে দ্বন্দ্ব সমাস। রাত ও দিন, রাত ও দিন, রাত দিন, এখানে কোনোটা বাদ যায়নি। কোনো কোনো সমাসে কিছু অংশ বাদ যায়, কিছু অংশ কি আমরা লক্ষ্য করবো যে অন্য কোনো শব্দ সাথে ব্যবহার হয়। এক্ষেত্রে আমরা কোনোটাই বাদ দিইনি, দুটোই প্রাধান্য পেয়েছি। দ্বন্দ্ব সমাসের কিছু প্রকার ভেদ আছে। আমরা বলেছি যে দ্বন্দ্বের প্রকার ভেদটা যদি তুমি ঠিক মতো লিখতে পারো ভালো, আর যদি মনে করো যে ভুল হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে না লিখলেও সমস্যা নাই, তুমি স্ট্রেট দ্বন্দ্ব লিখতে পারো। তবে কয়েকটা জায়গায় তোমাকে প্রকার ভেদের কয়েকটা নাম আছে, যেমন আমরা দেখবো যে সমাজ দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলি একটু দেখি। কয়েক জায়গায় নামটা উল্লেখ করতে হবে। দ্বন্দ্বের মধ্যে আমরা লক্ষ্য করবো যে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিয়োগাত্মক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, একচের দ্বন্দ্ব, এই ধরনের নানান প্রকার আছে। আমরা একটু লক্ষ্য করি।
দ্বন্দ্ব সমাসে নির্বাচন করতেন উল্লেখ করলাম এখানে সমার্থক দ্বন্দ্ব একই রকম অর্থ প্রকাশ পায় যে দ্বন্দ্ব সমাসে, সেটাই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। যেমন চিঠি ও পত্র, চিঠি পত্র, এক্ষেত্রে লক্ষ্য করলে যা আমরা চিঠি হিসেবে বুঝি সেটাকে আমরা পত্র হিসেবে বুঝি, তাহলে চিঠি আর পত্র একই রকম অর্থ হয়, এটাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব আমরা লক্ষ্য করব কিছু কিছু বিষয় আছে যে দুইজনের মধ্যে বিরোধ। যেমন আমি তোমাদের একটু আগে এক্সাম্পলটা দেখিয়েছিলাম সাপ বেজি, সাপ ও বেজি, কি সাপের সাথে বেজির একটা কি খুব বিরোধ সম্পর্ক আছে। দা কুমড়া শব্দটি আমরা ব্যবহার করি কেন, যে ওর সাথে ওর দা কুমড়া সম্পর্ক, কেন বিরোধ বোঝাতে। তাহলে সাপ বেজি, সাপ ও বেজি, দা ও কুমড়া আমরা লক্ষ্য করবো, ও কিন্তু প্রত্যেকটার মধ্যে থাকবে, কিন্তু ভেতরে আমরা এক সম্পর্কটা কি দেখছি, এদের মধ্যে বিরোধ সম্পর্ক। তাহলে এই ধরনের শব্দকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব তোমাদের একটু আগে উল্লেখ করেছিলাম। ধরো রাত ও দিন, রাতের বিপরীত দিন, রাত দিন। আমরা বলতে পারি হাসি কান্না, হাসির বিপরীতে কান্না। আকাশ পাতাল, আকাশের বিপরীতে পাতাল। যে বিপরীত শব্দ সম্পর্ক যেখানে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করবো এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। মিলনাত্মক দ্বন্দ্ব, যেখানে মিলন সম্পর্কটি বোঝায় এমন শব্দে কি মিলনাত্মক দ্বন্দ্ব। যেমন বাবা ও মা, ভাই ও বোন, এগুলো অন্তর্ভুক্ত সম্পর্কে তাদের মধ্যে যে মিলটা বোঝায়, এই কারণে এটা মিলনাত্মক দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব আছে, আমরা বলেছিলাম যে সব ক্ষেত্রে ও নামে কখনো এবং হতে পারে, ও হতে পারে, ও তো থাকবেই, কখনো কখনো এবং দিয়ে আমরা ব্যবহার করি। এবং দেখলে ভয়ের কোনো কারণ নাই, এটা মনে করা যাবে যে ও এর বিকল্প হিসেবে এটা এবং এসেছে। এতে বহু পদ, আমরা এতক্ষণ ধরে কি করেছি, দুইটি করে পদ পাচ্ছি দ্বন্দ্ব সমাসে। এখন আমরা একটা বহু পদ দিয়ে করি। যেমন আমরা যদি বলি ইট কাঠ পাথর, আমরা কি বলি ইট কাঠ পাথর, তাই না? তাহলে এখানে তিনটি পদ আছে, তিনটি পদ দিয়েও দ্বন্দ্ব সমাস যদি ইট কাঠ ও পাথর, তাহলে ওটা এখানে কোথায় ব্যবহার হবে, শেষ শব্দের আগে ও ব্যবহার হবে। এই ক্ষেত্রে আমরা কোনো পদই বাদ দিই নাই, প্রত্যেকটাই প্রাধান্য পেয়েছে। যখন সমাজগত পদ হিসাবে বলবো তখন আমরা কি বলি ইট কাঠ পাথরের তৈরি দালান, আমরা কথায় কথায় বলি না, ঠিক সেরকমই আমরা ইট কাঠ পাথর, কোনোটাকেই বাদ দিলাম না, সবগুলো অর্থ এখানে প্রাধান্য পেল। এবং ওটা কোথায় বসলো, এক্ষেত্রে ও বসবে শেষ শব্দের আগে। এক্ষেত্রে তিন শব্দ না হয় আর অনেকগুলো শব্দ থাকতে পারে, 5টা জায়গায় শব্দ থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু শেষ শব্দের আগে ও ব্যবহার করবে এবং প্রত্যেকটা শব্দেই প্রাধান্য পাবে। আমরা আরো বলি স্বর্গমর্ত পাতাল, বলি না, স্বর্গমর্ত ও পাতাল, ঠিক আছে? অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, তোমাদের অলুক দ্বন্দ্ব সম্বন্ধে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে এই দ্বন্দ্বগুলোর তোমরা যদি মনে করো যে সমার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক তোমরা ঠিক মতো তোমরা লিখতে পারছো না বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শুধু দ্বন্দ্ব সমাস লিখলে কোনো সমস্যা নেই। কিন্তু অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে তোমাকে অলুক কথাটা ব্যবহার করতে হবে, কারণ এখানে একটা বিষয় আছে। অলুক শব্দের মানে হচ্ছে লোক না পাওয়া। এখানে
খেয়াল করবে অলুক শব্দের মানে লোক না পাওয়া, আমি বলেছি যেটা বাদ যাবে না, যেমন মায়ে ও ঝিয়ে, দুধে ও ভাতে। তাহলে উপর পর্যন্ত যে শব্দগুলো আছে সেগুলো থেকে এই শব্দগুলো একটু ভিন্ন মনে হয় না? যে এখানে আমরা কখনো এ এ দিয়ে করি নাই, এই দিকে আমরা এসে এ পেয়েছি, মায়ে ও ঝিয়ে, দুধে ও ভাতে। এটা কেন? আমাদের সমাস করতে হলে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভক্তি। সমাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভক্তি। আমরা বিভক্তি সাধারণত কি জানি? 7টি: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই হচ্ছে সপ্তমী বিভক্তির একটি উদাহরণ। সপ্তমী বিভক্তিতে আছে এ, অ, তে। তাহলে আমরা এখানে লক্ষ্য করবো, যখন মায়ে ঝিয়ে ব্যবহার করলাম তখন মায়ে এখানে আছে, ঝিয়ে এখানে এ আছে। আমরা যখন বেশ সমাসবদ্ধ শব্দ মায়ে ঝিয়ে আনলাম, এটাকে যখন বেশ বাক্য করছি মায়ে ও ঝিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু মা ঝি বলছি না, আমরা কি বলছি? মায়ে ঝিয়ে যে পদটি দেওয়া আছে সেটা বেশ বাক্য করতে গেলে মায়ে ও ঝিয়ে হবে, ঠিক আছে? আর মাঝখানে ও কিন্তু থাকবেই। যেমন আমরা যদি বলি দুধে ভাতে, এই শব্দটিকে যখন বেশ বাক্য করা হবে তখন আমরা কি বলি না যে দুধ ভাত বা দুধ ও ভাত, সেটা কিন্তু বলি না। কি বলি? দুধে ভাতেকে আমরা বেশ বাক্য করার সময় দুধে ও ভাতে এভাবেই রাখবো। কাজে খেয়াল রাখবে, এখানে এ বিভক্তিটা লোপ পায়নি, তাহলে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি লোপ পায়নি বলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস লিখতে গেলে অন্যান্য বিভাজনগুলোর নাম যদি উল্লেখ নাও করো, এটা অবশ্যই উল্লেখ করো। সেক্ষেত্রে তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে যে বিভক্তি সপ্তমীটা জানলাম, বাকি 6টা কি? আমি আজকের মতো বিভক্তিটা লিখে দিয়ে আজকের মতো ক্লাস শেষ করবো। তোমরা এই বিভক্তিটা একটু জেনে রাখবে যে সপ্তমী বিভক্তি অলুক দ্বন্দ্ব করতে গেলে তোমাদের সপ্তমী বিভক্তি এ, অ, পে আসবে। কাজে বিভক্তিটা একটু জেনে রাখা ভালো। আমরা যখন পরবর্তীতে আরো সমাস করবো, আমাদের তৎপুরুষ সমাসে, সেক্ষেত্রে আমাদের বিভক্তি লাগবে। বিভক্তি না জানলে বাকি সমাসগুলি করতে পারবে না। আমি জাস্ট একটু দেখে দিচ্ছি, এটা করলাম মুখস্থ। আমরা অলুক দ্বন্দ্ব করেছিলাম সপ্তমী বিভক্তি দিয়ে, এ অন্তস্থ তে আমরা সেটা পেয়ে গেছি। এখানে প্রথমা বিভক্তি হবে শূন্য অ। আমরা বিভক্তি নিয়ে পরবর্তীতে সমাস আলোচনা করার ক্ষেত্রে আমাদের বিভক্তি আসবে, আমরা তখন আলোচনা করবো। আজকের মতো কিন্তু সময় সংকট আছে, আমরা শেষ করে দেব। দ্বিতীয় থেকে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে জন্ম নিমিত্ত উদ্দেশ্য, পঞ্চমী হইতে থেকে চে, ষষ্ঠী র এ, সপ্তমী এ অন্তস্থ তে। তাহলে এটা মাথায় রাখবে, মুখস্থ রাখতে, এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ না হবে না। আমরা পরবর্তী যখন আবার ক্লাসে আসবো ইনশাল্লাহ, তখন আবার তোমাদের সাথে কথা হবে। সমাস করতে গেলে বিভক্তি লাগবে, আমরা তখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে
আজকে সবাইকে শুভেচ্ছা আবারও। আজকে পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকো, সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমার তো অনেকগুলো একসাথে দিলে মনেও থাকে।